আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারেন, তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণী করাও কিছুমাত্র বিচিত্র নয়। তিনবার চাকা ফাটল, আর ইঞ্জিন সর্দারজির ওপর গোসা করে দুবার গুম হলেন। চাকা সারালো হ্যান্ডিম্যান, তদারক করলেন সর্দারজি। প্রচুর মেহেদি প্রলেপ সলিউশন লাগিয়ে বিবিজানের কদম মোবারক মেরামত করা হলো। কিন্তু তার মুখ ফোটাবার জন্য স্বয়ং সর্দারজিকে ওড়না তুলে অনেক কাকুতি মিনতি করতে হলো। একবার চটে গিয়ে তিনি হ্যান্ডেল মারার ভয়ও দেখিয়েছিলেন। শেষটায় কোন শর্তে রফারফি হলো তার খবর আমরা পাইনি বটে, কিন্তু হরেক রকম আওয়াজ থেকে আমেজ পেলুম বিবিজান অনিচ্ছায় শ্বশুরবাড়ি যাচ্ছেন। জালালাবাদ পৌঁছাবার কয়েক মাইল আগে তার কোমর বন্ধ অথবা নীতিবন্ধ কিংবা বেল্ট যাই বলুন ছিঁড়ে 2 টুকরা হলো। তখন খবর পেলুম সর্দারজিও রাতকানা। রেডিওর কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিসফিস করে প্রচার করে দিলেন, অদ্যকার মতো আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। কাল সকাল 7টায় আমরা আবার উপস্থিত হব। আধ মাইলটাক দূরে আফগান সরাই। বেতার সাহেব ও আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললুম। বাদবাকি আর সকলে হই হল্লা করে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে চলল। বুঝলুম এদেশেও বাস চড়ার পূর্বে সাদা কালিতে কাবিননামায় লিখে দিতে হয়, বিবিজানের খুশি গমিতে তাহাকে সহস্তে সকন্ধে ঠেলিয়া লইয়া যাইতে গড়রাজি হইব না। সর্দারজি তম্বি করে বললেন, একটু পা চালিয়ে, সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দিবে। সরাই তো নয়, ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকো দুর্গ। কর্ম অন্তে নিভৃত পান্থশালাতে বলতে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি ফুটে ওঠে, এর সঙ্গে তার কোনো সংস্রব নেই। 30 ফুট উঁচু হলদে মাটির নিরেট 4খানা দেয়াল, সামনের খানাতে একটা বিরাট দরজা। তার ভেতর দিয়ে উট, বাস, ডবল ডেকার পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে। কিন্তু ভেতরে যাবার সময় মনে হয় এই শেষ ঢোকা, এ দানবের পেট থেকে আর বের হতে হবে না। ঢুকেই থমকে দাঁড়ালুম। কত শত শতাব্দীর পুঞ্জীভূত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরেছিল বলতে পারি নে, কিন্তু মনে হলো আমি যেন সে ধাক্কায় 3 গজ পিছিয়ে গেলুম। ব্যাপারটাকে বুঝতে অবশ্য বেশি সময় লাগলো না। এলাকাটা মৌসুমি হাওয়ার বাইরে, তাই এখানে কখনো বৃষ্টি হয় না। যথেষ্ট উঁচু নয় বলে বরফও পড়ে না। আশেপাশে নদী বা ঝর্ণা নেই বলে ধোয়া মোছার জন্য জলের বাজে খরচার কথাও ওঠে না। অতএব সিকান্দার শাহী বাজরাজ থেকে আরম্ভ করে পরশুদিনের আস্ত ভেড়ার পাল যেসব অবদান রেখে গিয়েছে, তার স্থূলভাগ মাঝে মাঝে সাফ করা হয় বটে, কিন্তু সূক্ষ্ম দুর্গন্ধ সর্বত্র এমনই স্তরীভূত হয়ে আছে, ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগিয়ে যাওয়া অসম্ভব। ইচ্ছে করলে চামচ দিয়ে কুড়ে কুড়ে তোলা যায়। চারদিকে উঁচু দেয়াল, মাত্র একদিকে 1খানা দরজা। বাইরের হাওয়া তারই সামনে এসে থমকে দাঁড়ায়। অন্যদিকে বেরোবার পথ নেই দেখে ওই জালিনওয়ালাবাগে আর ঢোকে না। সূচিভেদ্য অন্ধকারে দেখেছি এই প্রথম সূচিভেদ্য দুর্গন্ধ শুকলুম। দুর্গ প্রাকারকে পেছনের দেয়াল স্বরূপ ব্যবহার করে 4 সারি কুঠরি নয়, খোপ। শুধু দরজার জায়গাটা ফাঁকা। খোপগুলোর 3 দিক বন্ধ, সামনের চত্বরের দিক খোলা। বেতারওয়ালা সরাইয়ের মালিকের সঙ্গে দর কষাকষি করে আমাদের জন্য একটা খোপ ভাড়া নিলেন। আমার জন্য 1খানা দড়ির 4 পাইও ব্যবস্থা করা হলো। খোপের সামনের দিকে একটু বারান্দা, 4 পাই সেখানে পাতা হলো। খোপের ভেতরে একবার এক লহমার দরে ঢুকেছিলুম। মানুষের কত কুবুদ্ধি না হয়! ধর্মসাক্ষী স্মেলিং সল্টে যার ভিড়মি কাটে না, তাকে আধ মিনিট সেখানে রাখলে আর দেখতে হবে না। কেরোসিন কুপির ক্ষীণ আলোকে যাত্রীরা আপন জানোয়ারের তদারক করছে। উট যদি তাড়া খেয়ে পিছু হটতে আরম্ভ করে, তবে খচ্চরের পাল চিৎকার করে রুটিওয়ালার বারান্দায় উঠে আর কি। মোটর যদি হেডলাইট জ্বালিয়ে রাত্রিবাসীর স্থান অনুসন্ধান করে, তবে বাদবাকি জানোয়ার ভয় পেয়ে সব দিকে ছুটোছুটি আরম্ভ করে। মালিকেরা তখন আবার চিৎকার করে আপন আপন জানোয়ার খুঁজতে বেরোয়। বিচুলি নিয়ে টানাটানি, রুটির দোকানে দর কষাকষি, মোটর মেরামতের হাতুড়ি পেটা, মোরগ জবাইয়ের ঘরঘরানি, আর পাশের খোপের বারান্দায় খান সাহেবের নাক ডাকানি। তার নাসিকা আর আমার নাকের মাঝখানের তফাৎ 6 ইঞ্চি। সিথান বদল করার উপায় নেই। পা তাহলে পশ্চিম দিকে পড়ে ও মুখ উটের নেজের চামর ব্যজন পায়। আর উট যদি পিছু হটতে আরম্ভ করে, তবে কি হয় না হয় বলা কিছু কঠিন নয়। গোমূত্রের মতো পবিত্র জিনিসও প্রপাত স্নানের ব্যবস্থা নাই। তবে এই কথা ঠিক, দুর্গন্ধ ও নোংরামি সহ্য করে কেউ যদি সরাইয়ের জ্ঞানোন্বেষণ অথবা আড্ডার সন্ধানে একটা চক্কর লাগায়, তবে তাকে নিরাশ হতে হবে না। আহমদ আলীর ফিরিস্তি মাফিক সব জাত ভাষা তো আছেই।
তার উপর গুটি কয়েক সাধু সজ্জন, দু একজন হজযাত্রী। পায়ে চলে মক্কা পৌঁছবার জন্য তারা ভারতবর্ষ থেকে বেরিয়েছেন। এদের চোখে মুখে কোনো ক্লান্তির চিহ্ন নেই, কারণ এরা চলেন অতি মন্দ গতিতে এবং নোংরামি থেকে গাঁ বাঁচাবার কায়দাটা এরা ফ্রন্টিয়ারেই রপ্ত করে নিয়েছেন। সম্বল সামর্থ্য এদের কিছুই নেই। ওপরে আল্লাহর মর্জি ও নিচে মানুষের দাক্ষিণ্য, এই দুই তাদের নির্ভর। অনৈসর্গিক পাপের আভাস ইঙ্গিত আছে, কিন্তু সেগুলো হির্শফেল্ড সাহেবের জিম্মাতে ছেড়ে দেওয়াই ভালো। সেই 7 সকালে পেশোয়ারের আন্ডা রুটি খেয়ে বেরিয়েছিলাম। তারপর পেটে আর কিছু পড়েনি। দক্কার শরবত পেট পর্যন্ত পৌঁছায়নি, শুকনো তালু গলায় তাকে শুষে নিয়েছিল। কিন্তু চতুর্দিকে নোংরামিতে এমনই গা ঘিন ঘিন করছিল যে কোনো কিছু গিলবার প্রবৃত্তি ছিল না। নিজের আদিক্ষেতায় নিজের উপর বিরক্তও ধরছিল। আরে বাপু, আর 5 জন যদি দিব্যি নিশ্চিন্ত মনে খাচ্ছে ধাচ্ছে ঘুমোচ্ছে, তখন তুমি বা এমন কোন নবাব খানজা খান নাতি যে তোমার স্নান না হলে চলে না? মাত্র 2000 বছরের জমানো গন্ধে তুমি ভিড়মে যাও। তবুও তো জানোয়ারগুলো চত্বরে, তুমি বারান্দায় শুয়ে। মা জননী মেরি সারাইয়ের জায়গাও পাননি বলে শেষটায় গাধা খচ্চরের মাঝখানে প্রভু যিশুর জন্ম দেননি। ছবিতে অবশ্য সাহেব শুভরা যতদূর সম্ভব সাফসূত্র করে সব কিছু এঁকেছেন, কিন্তু শাকে ঢাকা পড়ে কটা মাছ? বেতলেহেমের সরাই আর আফগানিস্তানের সরাইয়ের কি তফাৎ? বেতলেহেমেও তো বৃষ্টি হয় 3 ফোঁটা আর বরফ পড়ে 2.5 তোলা। কে বললে তোমায় ইহুদি আফগানের চেয়ে পরিষ্কার? আফগানিস্তানের গন্ধে তোমার গা বিগড়োচ্ছে, কিন্তু ইহুদির গায়ের গন্ধে বোকা পাঠা পর্যন্ত লাফ দিয়ে দরমা ফুটো করে প্রাণ বাঁচায়। এসব হলো তত্ত্বজ্ঞানের কথা, কিন্তু মানুষের মনের ভেতরে যেরকম গীতা পাঠ হয় সেরকম বেয়ারা দুর্যোধনও সেখানে বসে। তার শুধু একটা উত্তর, জানামিং ধর্মং নচে মে প্রবৃত্তি, অর্থাৎ তত্ত্বকথা আর নতুন শোনাচ্ছে কি, কিন্তু ওসবে আমার প্রবৃত্তি নেই। তার উপর আমার বেয়ারা মনের হাতে আরেকখানা খাসা উত্তরও ছিল। সর্দারজিও বটেন বাসিনীতে যদি সাঁঝের ঝোঁকে ঢলাঢুলে আলম্ব না হতো, তবে অনেক আগেই জালালাবাদের সরকারি টাং বাংলোয় পৌঁছে তোমাতে আমাদের স্নানাহার করে এতক্ষণে নরগিস ফুলের বিছানায় চিনার গাছের দোদুল হাওয়ায় দুলে মনের হরুষে নিদ্রা যেতুম না। বেয়ারা মন কিছু কিছু তত্ত্বজ্ঞানেরও সন্ধান রাখে, তা না হলে বিবেক বুদ্ধির সঙ্গে এক ঘরে সারা জীবন কাটায় কি করে? ফিসফিস করে তর্ক জুড়ে দিয়ে বলল, মা মেরি ও যিশুর যে গল্প বললে সে হলো বাইবেলের কেচ্ছা, মুসলমান শাস্ত্রে আছে। বিবি মরিয়ম খেজুর গাছের তলায় ঈসা মসিহকে প্রসব করেছিলেন। বিবেক বুদ্ধি, সে কি কথা? ডিসেম্বরের শীতে মা মেরি গেলেন গাছতলায়? বেয়ারা মন, কেন বাপু, তোমার বাইবেলেই তো রয়েছে। প্রভু জন্মগ্রহণ করার পর দেবদূতেরা সেই সুসমাচার মাঠের মাঝখানে গিয়ে রাখাল ছেলেদের জানালেন। গয়লার ছেলে যদি শীতের রাতে মাঠের মাঠ কাটতে পারে, তবে ছুতরের বই বা পারবে না কেন শুনি? তার উপর গর্ভযন্ত্রণা, সর্বাঙ্গে তখন গল গল করে ঘাম ছোটে। ধর্ম নিয়ে তর্কাতর্কি আমি আদপেই পছন্দ করি নে। দুজনকে 2 ধমক দিয়ে চোখ রাঙিয়ে বন্ধ করলুম। চত্বরের ঠিক মাঝখানে 40-50 হাত উঁচু একটা প্রহরী শিখর। সেখান থেকে হঠাৎ এক হুঙ্কার ধ্বনি নির্গত হয়ে আমার তন্দ্রা ভঙ্গ করল। শিখরের চূড়া থেকে সরাইওয়ালা চেঁচিয়ে বলছিল, সরাই যদি রাত্রিকালে দস্যু দ্বারা আক্রান্ত হয়, তবে হে যাত্রী দল, আপন আপন মাল যান বাঁচাবার জিম্মাদারি তোমাদের নিজেদের। ওটুকুই বাকি ছিল। সরাইয়ের সব কষ্ট চাঁদপনা মুখ করে সয়ে নিয়েছিলুম ওই জানটুকু বাঁচবার আশায়। সরাইওয়ালা সেই জিম্মাদারিটুকুও আমার হাতে ছেড়ে দেওয়ার যখন আর কোনো ভরসা কোনো দিকে রইল না, তখন আমার মনে এক অদ্ভুত শান্তি আর সাহস দেখা দিল। উর্দুতে বলে, নঙ্গেসে ক্ষুধাবি ডরতে হ্যায়, অর্থাৎ উলঙ্গকে ভগবান পর্যন্ত সমঝে চলেন। সোজা বাংলায় প্রবাদটা সামান্য অন্যরূপ নিয়ে অল্প একটু গীতারসে ভেজা হয়ে গেছে। সমুদ্রের শয়নজার, শিশিরে কি ভয় তার? ভাষাতত্ত্ব নিয়ে আমার মনে তখন আরও একটা খটকা লাগলো। রেডিওওয়ালার চোস ফরাসি জানার কথা। তাকে জিজ্ঞেস করলুম, ওই যে সরাইওয়ালা বলল মালজানের তদারকি আপন আপন কাঁধে, এ কথাটা আমার কানে কেমন যেন নতুন ঠেকল। সমাজটা জানমাল নয়? অন্ধকারে রেডিওওয়ালার মুখ দেখা যাচ্ছিল না, তাই তার কথা অনেকটা বেতার বার্তার মতো কানে এসে পৌঁছল। বললেন, ইরান দেশের ফরাসিতে বলে জানমাল, কিন্তু আফগানিস্তানে জান সস্তা, মালের দাম ঢের বেশি, তাই বলে মালজান। আমি বললুম, তাই বোধ করি হবে। ভারতবর্ষেও প্রাণ বেজায় সস্তা, তাই আমারও বলি ধনে প্রাণে মেরো না।
প্রাণে ধরে মেরো না কথাটা কখনো শুনিনি। আমাতে বেতারওয়ালাতে তখন একটা ছোটোখাটো ব্রেন ট্রাস্ট বানিয়ে বসেছি। তিনি জিজ্ঞেস করলেন, ফ্রন্টিয়ারের ওপারে তো শুনেছি জীবন পদে পদে বিশেষ বিপন্ন হয় না, তবে আপনার মুখে এরকম কথা কেন? আমি বললুম, বুলেট ছাড়া অন্য কায়দাও তো মানুষ মরতে পারে। জ্বর আছে, কলেরা আছে, সান্নিপাতিক আছে, আর না খেয়ে মরার রাজকীয় পন্থা তো 12 মাসই খোলা রয়েছে। সে পথ ধরলে 2 দণ্ড জেরোবার তরে সরাই বলুন আর হাসপাতালই বলুন, কোনো কিছুর বালাই নেই। বেতারবাণী হলো, না খেয়ে মরতে পারাটা তামাম প্রাচ্যভূমির অনবদ্য প্রতিষ্ঠান। একে অজরামর করে রাখার নিঃস্বার্থ প্রচেষ্টার নামান্তর, হোয়াইট ম্যানস বার্ডেন। কিন্তু আফগানরা প্রাচ্যভূমির ছোট জাত বললে নিজের মোট নিজেই বইবার চেষ্টা করে। সাধারণত এই মোট নিয়ে প্রথম কাড়াকাড়ি লাগায় ধর্মপ্রাণ মিশনারিরা, তাই আফগানিস্তানে তাদের ঢোকা বারণ। কোনো অবস্থাতেই কোনো মিশনারিকে পাসপোর্ট দেওয়া হয় না। মিশনারির পরে আসে ইংরেজ, তাদেরও আমরা পারতপক্ষে ঢুকতে দেই না। ব্রিটিশ রাজদূতাবাসের জন্য যে কজন ইংরেজের নিতান্ত প্রয়োজন, তাদেরই আমরা বড় অনিচ্ছায় বরদাস্ত করেছি। এই দুটি খবর আমার কর্ণকুহুরে মথি ও মার্ক লিখিত 2 সুসমাচারের ন্যায় মধুসিঞ্চন করল। গুলিস্তান বোস্তানের খুশবাই হয়ে সকল দুর্গন্ধ মেরে ফেলে আমার চোখে গোলাপি ঘুমের মোলায়েম তন্দ্রা এনে দিল। জিন্দাবাদ আফগানিস্তান, না হয়ে থাকলই বা লক্ষ লক্ষ ছারপোকা সে দেশের 4 পায়ের সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে। ভোরবেলা ঘুম ভাঙল আজান শুনে। নামাজ পড়ালেন বুখারার এক পুস্তিন সদাগর। উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময়ে মানলুম যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কী করে। বেতারওয়ালাকে জিজ্ঞেস করাতে তিনি বললেন, আপনি নিজেই জিজ্ঞেস করুন না। আমি বললুম, যদি কিছু মনে করেন। আমার এই সংকোচে তিনি এত আশ্চর্য হলেন যে বুঝতে পারলুম খাস প্রাচ্য দেশে অচেনা অজানা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে কোনো বাধা নেই। পরে জানলুম, যার সম্বন্ধে কৌতূহল দেখানো হয় সে তাতে বরঞ্চ খুশি হয়। মোটরে বসে তারিখ খেয়ে তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতার জমা খরচা নিতে লাগলুম। গ্রেট ইস্টার্ন পান্থশালা, আফগান সরাইও পান্থশালা। সরাইয়ের আরাম ব্যারাম তো দেখা হলো, গ্রেট ইস্টার্ন গ্র্যান্ডের খবরও কিছু জানা আছে। মার্কস না পড়েও চোখে পড়ে যে সরাই গরিব, হোটেল ধনী। কিন্তু প্রশ্ন, তাই দিয়ে কি সব পার্থক্যের অর্থ করা যায়? সরাইয়েও জনা আষ্টে কেমন সদাগর ছিলেন যারা অনায়াসে গ্রেট ইস্টার্নে সুইট নিতে পারতেন, তাদের সঙ্গে আলাপচারি হয়েছে। গ্রেট ইস্টার্নের বড় সাহেবদের কিছু কিছু চিনি, কিন্তু আচার ব্যবহারের কি ভয়ঙ্কর তফাৎ। এই 8 জন ধনী সদাগর ইচ্ছে করলেই একত্র হয়ে উত্তম খানাপিনা করে জুয়োয় 200-400 টাকা এদিক ওদিক ছড়িয়ে দিয়ে রাত কাটাতে পারতেন। চাকর বাকর সন্ত্রস্ত হয়ে হুজুরদের হুকুম তামিল করত। সরাইয়ের ভিখারি ফকিরদের তো ঠেকিয়ে রাখতই, সাধু সজ্জনদের সঙ্গেও এদের কোনো যোগাযোগ হতো না। পৃথক হয়ে আপন আপন দীর্দর হস্তে এরা তো বসে থাকলেনই না, 8 জন মিলে খানদানি গোঁঠও এরা পাকালেন না। নিজ নিজ পণ্য বাহিনীর ধরি গরিব আর 5 জনের সঙ্গে এদের দহরম মহরম আগে থেকে তো ছিলই। তার উপরে সরাইয়ের আসন পেতে জিরিয়ে জুড়িয়ে নেয়ার পর তারা আরও 5 জনের তত্ত্ব তবাস করতে আরম্ভ করলেন। তার ফলে হরেক রকমের আড্ডা জমে উঠল। ধনী গরিবের পার্থক্য জামা কাপড়ে টিকে থাকলো বটে, কিন্তু কথায় বার্তায় সেই তফাৎ আর রইল না। 2-4টে মোসাহেব ইয়েসম্যান ছিল সন্দেহ নেই, তা সে গরিব আড্ডা সর্দারেরও থাকে। ব্যবসা বাণিজ্য, তত্ত্বকথা, দেশ বিদেশের রাস্তাঘাট, গিরি সংকট, ইংরেজ রুশের মন কষাকষি, পাগল উট কামড়ালে তার দাওয়াই, সর্দারজির মাথায় ছিট, সব জিনিস নিয়েই আলোচনা হলো। গরিব ধনী সকলেরই সকল রকম সমস্যা আড্ডার দোয়ে মজে কখনো ডুবলো, কখনো ভাসলো। কিন্তু বাকচতুর গরিব ও ধনীর পোলাও কালিয়ার আশায় বেশরম বাঁদর নাচ নাচল না। ঝগড়া কাজিয়াও আড্ডার চোখের সামনে সমান তালে হচ্ছে। কথাবার্তার খোঁচাখুঁচিতে যতক্ষণ উভয় পক্ষ সন্তুষ্ট, ততক্ষণ আড্ডা সেসব দেখেও দেখে না, শুনেও শোনে না। কিন্তু মারামারির পূর্বাভাস দেখা দিলেই কেউ না কেউ মধ্যস্থ হয়ে বখেরা ফয়সালা করিয়ে দেয়। মনে পড়ল বায়োস্কোপের ছবি। সেখানে 2 সাহেবের ঝগড়া লাগে আর 5 জন হটে গিয়ে জায়গা করে দিয়ে গোল হয়ে দাঁড়ায়। 2 সাহেব যখন কোট খুলে ছুঁড়ে ফেলেন আর সকলের দয়ার শরীর কোটটাকে ধুলায় গড়াতে দেন না, লুফে নেন। তারপর শুরু হয় ঘুষাঘুষি, রক্তারক্তি। 5 জন বিনা টিকেটে তামাশা দেখে আর সমস্ত বর্বরতাটাকে অন্য লোকের নিতান্ত ঘরোয়া ব্যাপার নাম দিয়ে ক্ষীণ বিবেক দংশনে প্রলেপ লাগায়। সরাইয়ে কারো কোনো নিতান্ত ঘরোয়া ব্যাপার নেই। সকলেই যে যার খুশি মতো কাজ করে যাচ্ছে, আপনি আপত্তি জানাতে পারেন না।
আর আপনিও আপনার পছন্দ মতো যা খুশি করে যাবেন, কেউ বাধা দেবে না, হাতাহাতি না হলেই হলো। তাতে করে ভালো মন্দ দুইই হয়। একদিকে যেমন গরম, ধুলো, তৃষ্ণা সত্ত্বেও মানুষ একে অন্যকে প্রচুর বরদাস্ত করতে পারে, অন্যদিকে তেমন সকলেই সরাইয়ের কুঠুরি চত্বর নির্মমভাবে নোংরা করে। একদিকে নিবিড় সামাজিক জীবনযাত্রা, অন্যদিকে ব্যক্তিগত স্বাধীনতার চূড়ান্ত বিকাশ, অর্থাৎ কমিউনিটি সেন্স আছে কিন্তু সিভিক সেন্স নেই। ভাবতে ভাবতে দেখি সরাইয়ের এক রাত্রে বাস করেই আমি আফগান তুর্কমান সম্বন্ধে নানা রকম মতবাদ সৃষ্টি করতে আরম্ভ করেছি। হুঁশিয়ার হয়ে ভেতরের দিকে তাকানো বন্ধ করলুম, কিন্তু বাইরের দিকে তাকাতেই দেখব আর কি, সেই আগের দিনকার জনপদ বা জনশূন্য শিলা পর্বত। সর্দারজিকে বললুম, রাত্রিরে যখন গা বিরোচ্ছিল তখন একটু সুপুরি পেলে বড় উপকার হতো, কিন্তু সরাইয়ের পানের দোকান তো দেখলুম না। সর্দারজি বললেন, পান কোথায় পাবেন বাবু সাহেব? পেশোয়ারেই শেষ পানের দোকান, তার পশ্চিমে আফগানিস্তান, ইরান, ইরাকের কোথাও পান দেখিনি। পল্টনের ড্রাইভারি করার সময় এসব দেখছি আমার ঘোরা হয়ে গেছে। পাঠানো তো পান খায় না, পেশোয়ারের পানের দোকানের গ্রাহক সব পাঞ্জাবি। তাই তো মনে পড়ল, কোলোটোলা জাকারিয়া স্ট্রিটে হোটেলের গাড়ি বারান্দার বেঞ্চে বসে কাবুলিরা শহর রাঙা করে না বটে। আরও মনে পড়ল, দক্ষিণ ভারতের বর্মা মালয়ে এমনকি খাসিয়া পাহাড়েও প্রচুর পান পাওয়া যায়, যদিও এদের কেউই কাশী লখনৌয়ের মতো তরিবৎ করে জিনিসটার রস উপভোগ করতে জানে না। তবে কি পান অনার্য জিনিস? পান কথাটাই তো আর্য, কর্ণ থেকে কান, পর্ণ থেকে পান। তবে সুপারি? কথাটা তো সংস্কৃত নয়। লখনৌয়ে বলে ডলি অথবা ছালিয়া, সেগুলোও তো সংস্কৃত থেকে আসেনি। কিন্তু পূর্ববঙ্গে গুয়া কথাটা গুবাক না গোবাক বলে কি একটা সংস্কৃত রূপ আছে না? কিন্তু তা হলেও তো কোনো কিছুর সমাধান হয় না, কারণ পাঞ্জাবি দোয়াব এসব উন্নাসিক আর্যভূমি ত্যাগ করে খাঁটি গুবাক অর্থাৎ পূর্ববঙ্গে গিয়ে গাছের ডগায় আশ্রয় নেবেন কেন? আজকের দিনে হিন্দু মুসলমান সব মাঙ্গলিকেই সুপারির প্রয়োজন হয়, কিন্তু গৃহসূত্রের ফিরিস্তিতে গুবাক? না, মনে তো পড়ে না। তবে কি নিতান্তই অনার্য সুলভ সামগ্রী? পূর্বপ্রাচ্য থেকে উজিয়ে উজিয়ে পেশোয়ার অবধি পৌঁছেছে। সাথে বলি, ভারতবর্ষ তাবৎ প্রাচ্য সভ্যতার মিলনভূমি। ডেমোক্রেসি জিগের তুলে বড্ড বেশি চেঁচামেচি করতে করতে দক্ষিণ ভারতের এক সাধক বলেছিলেন, তাহলে সবাই ঘুমিয়ে পড়ো। ঘুমন্ত অবস্থায় মানুষে মানুষে ভেদ থাকে না, সবাই সমান। সেই গরমে বসে বসে তত্ত্বটি সম্পূর্ণ হৃদয়ঙ্গম করলুম। ঝাঁকুনি, ধুলো, কঠিন আসন, ক্ষুধা তৃষ্ণা সত্ত্বেও বেতার বার্তা ও আমার দুজনেরই ঘুম পাচ্ছিল। মাঝে মাঝে তার মাথা আমার কাঁধে ঢলে পড়ছিল, আমি তখন শক্ত হয়ে বসে তার ঘুমে তা দিচ্ছিলুম। তারপর হঠাৎ এক জোর ঝাঁকুনি খেয়ে ধর্মরিয়ে জেগে উঠে তিনি আমার কাছে মাফ চেয়ে শক্ত হয়ে বসেছিলেন। তখন আমার পালা। শত চেষ্টা সত্ত্বেও ভদ্রতার বেড়া ভেঙে আমার মাথা তার কাঁধে চিরিয়ে নিচ্ছিল। চোখ বন্ধ অবস্থাতেই ঠান্ডা হাওয়ার প্রথম পরশ পেলুম। খুলে দেখি সামনে সবুজ উপত্যকা, রাস্তার দুদিকে ফসলের ক্ষেত। সর্দারজি পরিচয় করিয়ে দিয়ে বললেন, জালালাবাদ। দক্কার পাশেই সেই কাবুল নদীর কৃপায় এই জালালাবাদ শস্য শ্যামল। এখানে জমি বোধহয় দক্কার মতো পাথরে ভর্তি নয় বলে উপত্যকা রীতিমতো চওড়া। একটু নিচু জমিতে বাস নামবার পর তার প্রসার আন্দাজ করা যায় না। তখন দুদিকেই সবুজ আর লোকজনের ঘরবাড়ি। সামান্য একটা নদীর ক্ষুদ্রতম সুযোগ পেলে যে কি মোহন সবুজের লীলা খেলা দেখাতে পারে, জালালাবাদ তার অতি মধুর তসবির। এমনকি যে 2-4টে পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদের চেহারাও যেমন সীমান্তর পাঠানের চেয়ে মোলায়েম বলে মনে হলো। লক্ষ্য করলুম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপরদামির নিন্দা করে, তারই বৌঝি খেতে কাজ করছে অন্য দেশের মেয়েদের মতোই। মুখ তুলে বাসের দিকে তাকাতেও তাদের আপত্তি নেই। বেতারকর্তাকে জিজ্ঞেস করতে তিনি গম্ভীরভাবে বললেন, আমার যতদূর জানা কোথাও দেশের গরিব মেয়েরাই পর্দা মানে না, অর্থাৎ আপন গায়ে মানে না। শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনো পর্দা মেনে ভদ্রলোক হবার চেষ্টা করে, কখনো মধ্য কাজকর্মের অসুবিধা হয় বলে গায়ের রেওয়াজি বজায় রাখে। আমি জিজ্ঞেস করলুম, আরবের বেদুইন মেয়েরা? তিনি বললেন, আমি ইরাকে তাদের বিনা পর্দায় ছাগল চড়াতে দেখেছি। থাক, উপস্থিত এসব আলোচনা থাক। গোটা দেশটা প্রথমে দেখে নেই, তারপর রীতিরেওয়াজ ভালো মন্দের বিচার করা যাবে। গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকল। কাবুলিরা সব বাসের পেট থেকে বেরিয়ে 1 মিনিটের ভেতরে অন্তর্ধান। কেউ একবার জিজ্ঞেস পর্যন্ত করল না বাস ফের ছাড়বে কখন। আমার তো এই প্রথম যাত্রা, তাই সর্দারজিকে শুধলুম, বাস আবার ছাড়বে কখন?
সর্দারজি বললেন, আবার যখন সবাই জড়ো হবে। জিজ্ঞেস করলুম, সে কবে? সর্দারজি যেন একটু বিরক্ত হয়ে বললেন, তার আমি কি জানি, সবাই খেয়ে দিয়ে যখন আসবে তখন। বেতারকর্তা বললেন, ঠায় দাঁড়িয়ে করছেন কি, আসুন আমার সঙ্গে। আমি শুধালাম, আর সব গেল কোথায়, ফিরবেই বা কখন? তিনি বললেন, ওদের জন্য আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? আপনি তো ওদের মালজানের জিম্মাদার নন। আমি বললুম, তা তো নই, কিন্তু যেরকমভাবে হুট করে সবাই নিরুদ্দেশ হলো, তাতে তো মনে হলো না যে ওরা শিগগিরই ফিরবে। আজ সন্ধ্যায় তাহলে কাবুল পৌঁছবো কি করে? বেতারকর্তা বললেন, সে আশা শিকেই তুলে রাখুন। ওদের তো কাবুল পৌঁছাবার কোনো তাড়া নেই। বাস যখন ছিল না তখন ওরা কাবুল পৌঁছতো 15 দিনে। এখন 4 দিন লাগলেও তাদের আপত্তি নেই। ওরা খুশি ওদের হেঁটে যেতে হচ্ছে না, মালপত্র তদারক করে গাধা খট্টরের পিছে ছাপাতে নামাতে হচ্ছে না, তাদের জন্য বিচুলের সন্ধান করতে হচ্ছে না। জালালাবাদ পৌঁছেছে। এখানে সকলেরই কাকা মামা শালা কেউ না কেউ আছে। তাদের তত্ত্ব তাবাস করবে, খাবে দাবে, তারপর ফিরে আসবে। আমি চুপ করে গেলুম। দক্কাতে অফিসারকে বলেছিলুম, আর 5 জনের যা গতি আমারও তাই হবে। এখন বুঝতে পারলুম, সব মানুষেরই কিছু না কিছু ভবিষ্যৎবাণী করতে পারে। তফাৎ শুধু এটুকু, কেউ জেনে করে, কেউ না জেনে। আফগানিস্তানের বড় শহর 5টি: কাবুল, হিরাত, গজনি, জালালাবাদ, কান্দাহার। জালালাবাদ আফগানিস্তানের শীতকালের রাজধানী, তাই এখানে রাজপ্রাসাদ আছে। সরকারি কর্মচারীদের জন্য খাস পান্থনিবাস আছে। বেতারবাণী যখন বলেছেন তখন নিশ্চয়ই আছে, কিন্তু উপস্থিত জালালাবাদ বাজার দেখে আফগানিস্তানের অন্যতম প্রধান নগর সম্বন্ধে উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ খুঁজে পেলুম না। সেই নোংরা মাটির দেয়াল, অত্যন্ত গরিব দোকানপাট, সস্তা জাপানি মালে ভর্তি, বিস্তর চায়ের দোকান আর অসংখ্য মাছি। হিমালয়ের চট্টিতে মানুষ যেরকম মাছের সম্বন্ধে নির্বিকার, এখানেও ঠিক তাই। হঠাৎ আগ দেখে চোখ জুড়িয়ে গেল। চৌকো চৌকো করে কেটে দোকানের সামনে সাজিয়ে রেখেছে এবং তার উপরে দুনিয়ার সব মাছি বসাতে চেহারাটা চালের তিলের মতো হয়ে গেছে। ঘিনপিট ঝেড়ে ফেলে কিনলুম এবং খেয়ে দেখলুম, দেশের আখের চেয়েও মিষ্টি। সাধে বাবুর বাদশাহ এই আখ খেয়ে খুশি হয়ে তার নমুনা বদকশান বুখারায় পাঠিয়েছিলেন। তারপর দেখি নোনা ফুটি আর শশা তরমুজ। ঘন সবুজ আর সোনালি হলদেতে ফলের দোকানের রঙের অপূর্ব খোলতাই হয়েছে। খুশবাই চতুর্দিক মাত করে রেখেছে। দর দস্তুর না করে কিনলেও ঠকবার ভয় নেই। রপ্তানি করার সুবিধা নেই বলে সব ফলই বেজায় সস্তা। বেদার বার্তা জ্ঞান বিতরণ করে বললেন, যারা সত্যিকার ফলের রসিক তারা এখানে সমস্ত গ্রীষ্মকালটা ফল খেয়েই কাটায়, আর যারা পাড় মেওয়াখোর তারা শীতকালেও কিশমিশ, আখরোট, পেস্তা বাদামের ওপর নির্ভর করে। মাঝে মাঝে রুটি, পনির আর কচিত কখনো এক টুকরো মাংস। এরাই সবচাইতে দীর্ঘজীবী হয়। আমি জিজ্ঞেস করলুম, এদের গায়ে বুলেট লাগে না বুঝি? জালালাবাদের ফল তাহলে মন্ত্রপুত বলতে হয়। বেতার বার্তা বললেন, জালালাবাদের লোক গুলি খেতে যাবে কেন? তারা শহরে থাকে, আইন কানুন মানে, হানাহানিরই বা কী জানে। কিন্তু জালালাবাদের যথার্থ মাহাত্ম্য শহরের বাইরে। আপনি যদি ভূবিদ্যার পাণ্ডিত্য প্রকাশ করতে চান তবে কিঞ্চিত খোঁড়াখুড়ি করলেই আপনার মনস্কামনা পূর্ণ হবে। আপনি যদি নৃতত্ত্বের অনুসন্ধান করতে চান তবে চারিদিকে নানা প্রকারের অনুন্নত উপজাতি আপনাকে দেদার জোগাড় করে দিবে। যদি মার্ক্সবাদের প্রাচ্য দেশীয় পটভূমি তৈরি করতে চান তবে মাত্র এঙ্গেলেসের অরিজিন অব দ্য ফ্যামিলিজ খানা সঙ্গে নিয়ে আসুন, বাদবাকি সব এখানে পাবেন। জালালাবাদের গ্রামাঞ্চলে পরিবার পত্তনের ভিত, আর 100 মাইল দূরে কাবুলের রাষ্ট্র নির্মাণের গম্বুজ শিখর বিরাজমান। যদি ঐতিহাসিক হন তবে গান্ধারী, সিকন্দর, বাবুর, নাদিরের বিজয় অভিযান বর্ণনার কতটা খাঁটি কতটা ঝুটা নিজের হাতে যাচাই করে নিতে পারবেন। যদি ভূগোল অর্থনীতির সমন্বয়ে প্রমাণ করতে চান 3 ফোঁটা নদীর জল কি করে নব নব মন্বন্তরের কারণ হতে পারে, তাহলে জালালাবাদের আস্তানা গেড়ে কাবুল নদীর উজান ভাটা করুন। আর যদি গ্রিক ভারতীয় ভাস্কর্যের প্রয়োগ ভূমির অনুসন্ধান করেন তবে তার রঙ্গভূমি তো জালালাবাদের কয়েক মাইলের দূরের হাদ্দা গ্রাম। ধ্যানে বুদ্ধ, কঙ্কালসার বুদ্ধ, অমিতাভ বুদ্ধ, যত রকমের মূর্তি চান, গান্ধার শৈলীর যত উদাহরণ চান সব উপস্থিত। মাটির উপর কিঞ্চিত, ভেতরে প্রচুর। ঝিপি ঝাপা দেখা মাত্র অজ্ঞলোকেও বলতে পারে। আর যদি আপনি পাণ্ডিত্যের বাজারে সত্যিকারের দাও মারতে চান তবে দেখুন, সিন্ধুর পারে মহেঞ্জোদারো বেরোলো, ইউফ্রেটিস টাইগ্রিসের পারে আশিরীয় ব্যাবিলনীয় সভ্যতা বেরোলো,
নীলের পাড়ে মিশরীয় সভ্যতা বেরোলো। এর সবকটাই পৃথিবীর প্রাক আর্য প্রাচীন সভ্যতা। শুনতে পাই নর্দমার পাড়ের ওই একটা দাঁও মারার জন্য এক পাল পণ্ডিত মাথায় গামছা বেঁধে শাবল নিয়ে লেগে গেছেন। সেখানে গিয়ে বাজার কোণঠাসা করতে পারবেন না, উল্টো দেউলে হবার সম্ভাবনাই বেশি। আর যদি নিতান্তই বরাত জোরে কিছু একটা পেয়ে যান, তবে হবেন না হয় রাখাল বাড়ুজ্যে। এক পাল মার্শাল উড়োউড়ি করছে। ছো মেরে আপনারে কাঁচামাল বিলেতে নিয়ে গিয়ে 3 ভলিউম চামড়ায় বেঁধে আপনারই মাথায় ছুটবে। শোনেননি গুণী বলেছেন, একবার ঠকলে ঠকের দোষ, দুবার ঠকলে তোমার দোষ। তাই বলি জালালাবাদ যান, মহেঞ্জোদারোর কনিষ্ঠ ভ্রাতার উদ্ধার করুন। তাদের ভারতবর্ষের গর্বে 12 আনা, আফগানিস্তানের 4 আনা, বিশেষত যখন আফগানিস্তানের কাকছিল নেই। আপনার মেহন্নতের মাল নিয়ে তারা চুরিচামারি করবে না। জানি পণ্ডিত মাত্রই সন্দেহ পিশাচ। আপনিও বলবেন, না হয় মানলুম, জালালাবাদের জমির উপরেই শুধু নয়, নিচেও বিস্তর সোনার ফসল ফলে আছে। কিন্তু প্রশ্ন, চতুর্দিক থেকে একদিন ধরে ঝাঁকে ঝাঁকে বুলবুলির পাল সেখানে আক্রমণ চালায়নি কেন? তার কারণ তো বেতারবাণী বহু পূর্বেই বলে দিয়েছেন। ইংরেজ এবং অন্য হরেক রকম সাদা বুলবুলিকে আফগান পছন্দ করে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের পণ্ডিতাম্বরের উপস্থিত যে কয়টি পক্ষী উড্ডীয়মান, তাদের সর্বাঙ্গে শ্বেতকুষ্ঠ। এখানে তাদের প্রবেশ নিষেধ। কিন্তু আপনার রং দিব্যি বাদামি। আপনি প্রতিবেশী। আফগান আপনাকে বহু শতাব্দী ধরে চেনে। আপনি না হয় তাকে ভুলে গিয়েছেন। আপনারই জাত ভাই বহু ভারতীয় এখনও আফগানিস্তানের ছোটোখাটো নানা ধান্দায় ঘোরাঘুরি, এমনকি বসবাসও করে। আপনাকে আনাচে কানাচে ঘুরতে দেখলে কাবুলিওয়ালারা যাই করুক, আঁতকে উঠে কোঁতকা খুঁজবে না। তবু শুনবেন না? সাধে বলেই সব কিছু পণ্ড না হলে পণ্ডিত হয় না। মোটর ছাড়লো অনেক বেলায়, কাজেই বেলাবেলি কাবুল পৌঁছাবার আর কোনো ভরসাই রইল না। পেশোয়ার থেকে জালালাবাদ 100 মাইল, জালালাবাদ থেকে কাবুল আরও 100 মাইল। শাস্ত্রে লিখে সকালে পেশোয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছবে, পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। তখনই বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প লোকেই। পরে জানলুম একমাত্র মেল বাস ছাড়া আর কেউ শাস্ত্র নির্দিষ্ট করে মেনে চলে না। জালালাবাদের আশেপাশের গাঁয়ের ছেলেরা রাস্তায় খেলাধুলা করছে। তারই এক খেলা মোটরের জন্য রাস্তায় গোলক ধাঁধা বানিয়ে দেওয়া। কায়দাটা নতুন। কাবুলিরা যে আন্ডার মতো শক্ত টুপির চতুর্দিকে পাগড়ি জড়ায়, ছোঁড়ারা সেই টুপি এমনভাবে রাস্তায় সাজিয়ে রাখে যে হুঁশিয়ার হয়ে গাড়ি না চালালে 2-4টে থেতলে দেবার সম্ভাবনা। দূর থেকে সেগুলো দেখতে পেলেই সর্দারজি দাড়ি গফির ভেতরে বিড়বিড় করে কি একটা গালাগাল দিয়ে মোটরের বেগ কমান। কয়েকবার এরকম লক্ষ্য করার পর বললুম, দিন না 2-4টে থেঁতলে, ছোঁড়াদের তাহলে আক্কেল হয়। সর্দারজি বললেন, ক্ষুদাপানা, এমন কর্ম করতে নেই। আর টায়ার ফাঁসাতে চাইনে। আমি বুঝতে না পেরে বললাম, সে কি কথা, এই টুপিগুলো আপনার টায়ার ছেঁদা করে দেবে? তিনি বললেন, আপনি খেলাটার আসল মর্মই ধরতে পারেননি। টুপির ভেতরে রয়েছে মাটিতে শক্ত করে পোঁতা লম্বা লোহা। যদি টুপি বাঁচিয়ে চলি তবে গাড়ি বাঁচানো হলো, যদি টুপি থ্যাতলাই সঙ্গে সঙ্গে আমার নিজের পায়েও কুড়োল মারা হলো। আমি বললুম, অর্থাৎ ছোকরারা মোটরওয়ালাদের শেখাতে চায় পরের অপকার করিলে নিজের অপকার হয়? সর্দারজি বললেন, ওহ, আপনার কি পরিষ্কার মাথা। বেতারবাণী বললেন, কিন্তু প্রশ্ন, এ মহান শিক্ষা এলো কোথা হতে? আমি নিবেদন করলুম, আপনিই বলুন। তিনি বললেন, ছোড়াদের খেলাতে রয়েছে বৌদ্ধ ধর্মের মহান আদর্শের ভগ্নাবশেষ। জানেন, এককালে এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচুর প্রসার প্রতিপত্তি ছিল। আমি বললুম, তাই তো শুনেছি। তিনি বললেন, শুনেছি মানে? একটুখানি ডাইনে হাঁটলেই পৌঁছবেন হাতদায়। সেখানে গিয়ে স্বচক্ষে দেখতে পাবেন কত বৌদ্ধমূর্তি বেরিয়েছে মাটির তলা থেকে। আপনি কি ভাবছেন সে আমলের লোক নানা রকম মূর্তি জড়ো করে জাদুঘর বানাতো? এ যেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন। কনিষ্কের আমলে গান্ধারীবাসীরা জাদুঘর নির্মাণ করিত কিনা? ফেল মারলুম। কিন্তু বাঙালি আর কিছু পারুক না পারুক, বাজি তর্কে খুব মজবুত। বললুম, কিন্তু কাল রাত্রে সরাইয়ে নিজের জানমাল থুড়ি মালযান সম্বন্ধে যে সতর্কতার হুঙ্কার শুনতে পেলুম, তা থেকে তো মনে হলো না প্রভু তথাগতের সাম্য মৈত্রীর বাণী শুনছি। বেতার বার্তা বললেন, ঠিক ধরেছেন। অর্থাৎ বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংস শিশু শাবক ও স্ত্রীলোকের ধর্ম। পূর্ণবয়স্ক প্রাণবন্ত দুর্ধর্ষ পুরুষের ধর্ম হচ্ছে ইসলাম। আমি বললুম, বিলক্ষণ। সর্দারজি খানিকক্ষণ গম্ভীর হয়ে থেকে বললেন, আমি তো গ্রন্থ সাহেব মানি, কিন্তু একটা কথা বারবার স্বীকার করব
যে এই আধা ইনসান পাঠান জাতকে যদি কেউ ধর্মের পথে আনতে পারে তবে সে ইসলাম। আমি তো ভয় পেয়ে গেলুম। এইবার লাগে বুঝি। আধা ইনসান অর্থাৎ অর্ধমনুষ্য বললে কার রক্ত গরম না হয়? কিন্তু বেতার বাণী অত্যন্ত সৌম্য বদ্ধ কণ্ঠে বললেন, আপনি বিদেশি এবং আমাদের সকলের চেয়ে বেশি লোকজনের সংস্রবে এসেছেন। তার উপর আপনি বয়সে প্রবীণ। আপনার এই মত শুনে ভারী খুশি হলুম। আমি আরও আশ্চর্য হয়ে গেলুম। কৌতূহল দমন করতে না পেরে গাড়ির ঝরঝরানের সঙ্গে গলা মিলিয়ে সর্দারজিকে আস্তে আস্তে ঊর্ধ্বতে শুধালুম, একই কাণ্ড! আপনি এর জাত তুলে একে আধা ইনসান বললেন, আর ইনি খুশি হয়ে আপনাকে তসলিম করলেন। সর্দারজি আরও আশ্চর্য হয়ে বললেন, তিনি চটবেন কেন? ইনি তো কাবুলি। আমি আরও 7 হাত জলে পড়লুম। ফের শুধালুম, কাবুলি পাঠান নয়? সর্দারজি তখন আমার অজ্ঞতা ধরতে পেরে বুঝিয়ে বললেন, আফগানিস্তানের অধিবাসী পাঠান, কিন্তু খাস কাবুলের লোক ইরান দেশ থেকে এসে সেখানে বাড়ি ঘরদোর বেঁধে শহর জমিয়েছে। তাদের মাতৃভাষা ফার্সি, পাঠানের মাতৃভাষা পশতু। বেতার সাহেব পশতু ভাষার এক বর্ণও বোঝেন না। আমি বললুম, তা না হয় বুঝলুম, কিন্তু কলকাতার কাবুলিওয়ালা তো ফরাসি বোঝে না। তার কারণ কলকাতার কাবুলিওয়ালারা কাবুলের লোক নয়। তারা সীমান্ত, খাইবার, বড়জোর চমন কান্দাহারের বাসিন্দা। খাস কাবুলি পারতপক্ষে কাবুল শহরের সীমানার বাইরে যায় না। যে 2-10 জন যায় তারা সদাগর, তাদেরও পাল্লা ওই পেশোয়ার অবধি। এত জ্ঞান দান করেও সর্দারজির আশ মিটল না। আমাকে শুধালেন, আপনি কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলেন কেন? কাবুলের লোক হয় হয় কাবুলি, নয় কাবুলওয়ালা। কাবুলিওয়ালা হয় কি করে? হকচকিয়ে গেলুম। স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছেন কাবুলিওয়ালা। গুরুকে বাঁচাই কি করে? আর বাঁচাতে তো হবেই, কারণ যদ্যপি আমার গুরু শনিবারে যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। সামলে নিয়ে বললুম, এই আপনি যেরকম জাওয়াহিরাত বলেন, জওহর হলো এক বচন, জওয়াহির হলো বহু বচন। জওয়াহিরে ফের আত লাগিয়ে আরও বহু বচন হয় কি প্রকারে? শাক দিয়ে মাছ ঢাকা যায়, কিন্তু মাছ দিয়ে মাছ ঢাকা যায় কি না সে প্রশ্ন অন্য কোনো দেশে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু পাঠান মুল্লুকের আইন, এক খুনের বদলা আরেক খুন। তাই সে যাত্রা সর্দারজির সামনে ইজ্জত বজায় রেখে ফাঁড়া কাটাতে পারলুম। অবশ্য দরকার ছিল না। সর্দারজি তখন মোড় নিতে ব্যস্ত। আমি ভাবলুম, ম্যাপে দেখেছি জালালাবাদ থেকে কাবুল সোজা নাক বরাবর রাস্তা, গাড়ি আবার মোড় নিচ্ছে কেন? বেতারবাণী বলল, সেই ভালো। আজ যখন কিছুতেই কাবুল পৌঁছানো যাবে না, তখন নিমলার বাগানেই রাত কাটানো যাক। দূর থেকেই সারি সারি চিনার গাছ চোখে পড়ল। সুপারির চেয়ে উঁচু, সোজা আকাশ ফুঁড়ে উঠেছে। বুক অবধি ডালপালা নেই, বাকিটুকু মসৃণ ঘন পল্লবে আন্দোলিত। আমাদের বাঁশপাতার সঙ্গে কচি অশ্বত্থ পাতার সৌন্দর্য মিলিয়ে দীর্ঘ বিনুনির মতো যদি কোনো পল্লবের কল্পনা করা যায়, তবে তাই হয় চিনারের পাতা। কিন্তু তার দেহটির সঙ্গে অন্য কোনো গাছের তুলনা হয় না। ইরানি কবিরা উচ্ছ্বসিত হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে তন্নঙ্গী তরুণীর রূপভঙ্গিমা রাগভঙ্গিমার সঙ্গে চিনারের দেহ সৌষ্ঠবের তুলনা করে এখনও তৃপ্ত হননি। মৃদুমন্দ বাতাসে চিনার যখন তার পা থেকে মাথা পর্যন্ত ধীরমন্থরে আন্দোলিত করে, তখন রসকসহীন পাঠান পর্যন্ত মুগ্ধ হয়ে বারবার তার দিকে তাকায়। সুপারির দোলের সঙ্গে এর খানিকটা মিল আছে, কিন্তু সুপারির রং শ্যামলাবিহীন, কর্কশ আর সমস্ত ক্ষণ ভয় হয়। এই বুঝি ভেঙে পড়ল। মনে হয় মানুষ ছাড়া অন্য যে কোনো প্রাণী চিনারের দেহছন্দকে তরুণের চেয়ে বেশি মধুর বলে স্বীকার করবে। বেতারওয়ালা ভারতবর্ষের ইতিহাসের কোনো খবরই রাখেন না। সর্দারজির কাছ থেকে বেশি আশা করাও অন্যায়, কিন্তু তিনিই বললেন নিমলার বাগান আর তাজমহলের বাগান নাকি একই সময়কার। নিমলার বাগানে যে প্রাসাদ ছিল, সেইটি অভিযান আক্রমণ সহ্য করতে না পেরে অদৃশ্য হয়েছে, কিন্তু সার বাঁধানো রমণীয় চিনারগুলো নাকি শাহজাহানের হুকুমে পোঁতা। সর্দারজির ঐতিহাসিক সত্যতা এখানে অবশ্য উদ্ভিদবিদ্যা দিয়ে পরখ করে নেবার সম্ভাবনা ছিল, কিন্তু এই অজানা অচেনা দেশে শাহজাহানের তৈরি তাজের কনিষ্ঠ উদ্যানে ঢুকেছি কল্পনা করাতে যে সুখ, উদ্ভিদতত্ত্বের মোহমুগ্ধতা দিয়ে সে মায়াজাল ছিন্ন করে কি এমন চরম মোক্ষ লাভ করা যাবে? বাগানে আর এমন কিছু চারুশিল্প নেই যার কৃতিত্ব শাহজাহানকে দিয়ে দিলে অন্য কারো ভয়ঙ্কর ক্ষতি হবে। আর এ কথাও তো সত্য যে শাহজাহানের আসন উঁচু করার জন্য নিমলার বাগানের প্রয়োজন হয় না। এক তাজই তার পক্ষে যথেষ্ট। তবু স্বীকার করতে হবে, অতি অল্প আয়াসের মধ্যে উদ্যানটি প্রাণাভিরাম। চিনারের সারি, জল দিয়ে বাগান তাজা রাখবার জন্য মাঝখানে যে নালা,
আর অসংখ্য নার্গিস ফুলের চারা। নার্গিস ফুল দেখতে অনেকটা রজনীগন্ধার মতো, চারা হুবহু একই রকম, অর্থাৎ টিউব জাতীয় গাছ। গ্রিক দেবতা নার্সিসাস নাকি আপন রূপে মুগ্ধ হয়ে সমস্ত দিন নদীর জলে আপন চেহারার দিকে তাকিয়ে থাকতেন। দেবতারা বিরক্ত হয়ে শেষটায় তাকে নদীর পাড়ের ফুল গাছে পরিবর্তিত করে দিলেন। এখনও নার্সিসাস ফুল, ফার্সিতে নার্গিস, ঠিক তেমনি নদীর জলে আপন ছায়ার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। সন্ধ্যা কাটল নালার পাড়ে, নার্গিস বনের একপাশে, চিনার মর্মরের মাঝখানে। সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পর ডাক বাংলোর খানসামা আহার দিয়ে গেল। খেয়ে দিয়ে সেখানেই চারপাইয়া নিয়ে শুয়ে পড়লুম। শেষ রাত্রে ঘুম ভাঙল অপূর্ব মাধুরীর মাঝখানে। হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলকুল শব্দ, আর আমার সর্বদেহ জড়িয়ে নাকমুখ ছাপিয়ে কোন অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস। শেষ রাত্রে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে, তখন যেমন নদীর কুলকুল শব্দে ঘুম ভেঙে যায়, জানালার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যেরকম তন্দ্রা টুটে যায়, এখানে তাই হলো। কিন্তু দুয়ে মিলে গিয়ে এ সঙ্গীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সোহাগ আর জীবনে কখনো পাইনি। সেই আধো আলো অন্ধকারে চেয়ে দেখি দিনের বেলার শুকনো নালা জলে ভরে গিয়ে দুই কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে ছুটে চলেছে। বুঝলুম, নালার উজনে দিনের বেলায় বাঁধ দিয়ে জল বন্ধ করা হয়েছিল। ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা, বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটেছে। তারই পরশে নার্গিস নয়ন মেলে তাকিয়েছে। এর গান ওর সৌরভে মিলে গিয়েছে। আর যে চিনারের পদপ্রান্তে উভয়ের সঙ্গীত সৌরভ উচ্ছ্বসিত হয়ে উঠেছে, সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য। দেখতে না দেখতে চিনার সোনার মুকুট পরে নিল। পদপ্রান্তে পুষ্পবনের গন্ধধূপে বৈতালিক মুখরিত হয়ে উঠল। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা, সফল হলো কার।